দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় আজও বৃষ্টিপাত অব্যাহত। চট্টগ্রাম অঞ্চলে ভারী বর্ষণে বিপর্যস্ত জনজীবন। স্থগিত করা হয়েছে বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা। সকাল থেকেই ভারী ও টানা বৃষ্টির কারণে ডুবেছে চট্টগ্রাম নগরের নিচু এলাকাগুলো। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। বিশেষভাবে শিক্ষার্থী, অফিসগামী মানুষজন পড়েন চরম দুর্ভোগে। আগ্রাবাদ, কাতালগঞ্জ, ইপিজেড, ওয়াসার মোড় সহ বিভিন্ন এলাকায় বাসাবাড়ি, দোকানপাটেও পানি ঢুকেছে। এদিকে রেল লাইনে পানি ওঠায় কক্সবাজার রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি জানান, রেল লাইন থেকে পানি না নামা পর্যন্ত কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ থাকছে। ফেরত দেওয়া হবে যাত্রীদের টিকিটের টাকা। এটা উচিত ছিল আগে থেকে একটা নোটিশের মাধ্যমে যাত্রীদেরকে জানানো, তারা একটা প্রিপারেশন নিয়ে বিকল্প পথ খুঁজতে পারত। হঠাৎ করে আমাদের এই যে বললো যে আর যাত্রা বাতিল হয়ে গেল, এই যে আমরা এখন সাফারার, এখন আমরা আবার ঢাকায় ফেরত যাচ্ছি। বিরূপ আবহাওয়ার কারণে রেল লাইনের উপর যে পরিমাণ পানি জমেছে, রেল যোগাযোগ রাখলে এখানে বড় কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। সেই জায়গা থেকে আমরা দুর্ঘটনা থেকে রেহাই পাওয়ার জন্য আপাতত আমরা এই বিরূপ আবহাওয়াকালীন সময়ে আমরা চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগটা বন্ধ রাখি। থেমে থেমে ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চলের লারমাপাড়া, পেরাছড়া সহ কিছু এলাকা জলাবদ্ধ। বাড়িঘরে পানি ঢোকায় ভোগান্তিতে বাসিন্দারা। খাগড়াছড়ি সাজেক সড়কের বাঘাইহাট এলাকায় পানি ওঠায় বন্ধ রয়েছে যান চলাচল। এছাড়াও পানি উঠেছে দীঘিনালা, লংগধু সড়কেও বন্ধ রয়েছে যান চলাচল। বান্দরবানে সাঙ্গু নদীর পানি বেড়ে শহরের আর্মিপাড়া, কাশিমপাড়া সহ নিম্নাঞ্চল প্লাবিত। দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। অনেকেই আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছেন। এরই মধ্যে জেলার 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে তৎপর প্রশাসন। রাঙামাটিতেও বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। খোলা রয়েছে 45টি আশ্রয় কেন্দ্র। বৈরী আবহাওয়ার কারণে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। টানা বৃষ্টিতে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাজেক পর্যটক কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। পাহাড় ধসের সম্ভাবনা বেশি, এজন্য আসছি। বড় বাউন্তির নিচে, পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণ জায়গায় আছি, এই জন্য আসছি। ভাঙ্গা পড়ছে, মাটি ভাঙ্গা পড়ছে, ঘরের মধ্যে যদি ঘুরে দেখাতে তো আমরা মরবাম, এটা লেগে টানা বৃষ্টিতে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, টেকনাফ ও উখিয়ার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বাড়িঘরে পানি ঢুকেছে। অনেক গ্রামীণ সড়ক ডুবে থাকায় দুর্ভোগে বাসিন্দারা। পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে তৎপরতা বাড়িয়েছে প্রশাসন। দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি ও জলাবদ্ধতার আরো খবর জানতে চাই। আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই চট্টগ্রামের শহীদুল সুমনের কাছে যাচ্ছি। সুমন, জানাবেন, বন্দরনগরীর বেশিরভাগ এলাকায় তো জলাবদ্ধ। নগরবাসী কি ধরনের ভোগান্তিতে পড়েছেন? প্রশাসন কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা? রয়েছে সেগুলো আসলে জলাবদ্ধতার কবলে পড়ে। আজকে সকাল থেকে আসলে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত সেই একই ধরনের সকালে একবার যে বৃষ্টিপাত শুরু হয়েছে সেটা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। ফলে চট্টগ্রামের যেসব নিচু এলাকাগুলো রয়েছে সেখানে যেমন জলাবদ্ধতা রয়েছে এবং সেই পানিগুলো কিন্তু এটা সরে যাওয়ার সুযোগ পাচ্ছে না। ফলে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন বা নগরবাসী রয়েছেন তারা কিন্তু বেশ ভোগান্তি হয়ে পড়ছেন। সকালে যারা কর্মজীবী মানুষ রয়েছেন, স্কুল কলেজ যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু বেশ ভোগান্তিতে আমরা দেখেছি পড়েছেন। তাদের যে গন্তব্য সেটিতে যেমন তারা যেতে পারেনি, তেমনি কিন্তু অনেক যানবাহন তাদের কিছু জলাবদ্ধতার কবলে পড়ে সেটি নষ্ট হয়ে গেছে। তবে ঘর বাড়িতে যেমন পানি ঢুকেছে তেমনি কিন্তু আসলে আমরা দেখছি দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান আসলে পানি ঢুকায় বেশ দুর্ভোগে আসলে সাধারণ মানুষ। অনেকে আসলে খুব প্রকাশ করে বলেন যে আমাদের কোটি টাকার যে দেখা প্রকল্পের কাজটা হচ্ছে সেটি আসলে দ্রুত বাস্তবায়ন না করা কিংবা যে দুর্নীতি লুটপাটের কারণে যে এই কাজগুলো থমকে যাচ্ছে সেটির কারণে আসলে এই যে জলাবদ্ধতা নিরসন প্রকল্প সেটি আসলে সুযোগ করা পাচ্ছে না। তবে দ্রুত কাজ করার শেষ করার যেমন তাগিদ করা দিচ্ছে তেমনি কিন্তু নগর কিংবা ঢাকা থেকে যারা মন্ত্রীরা আসেন তারা চট্টগ্রাম শহরে এসে পানি দেখেন না। অতির বক্তব্যের প্রতিবাদ আসলে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা আসলে করছেন। তারা বলছেন যে দ্রুত এই যে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের
উদ্বেগ সেটি থেকে তারা মুক্তি চান এবং দ্রুত যাতে নানা নর্দমা পরিষদ পরিচালনা করে সেই বিষয়টির দিকে এখন দৃষ্টি আকর্ষণ করছেন সাধারণ মানুষ। সুমন, শুনছিলাম চট্টগ্রামের পরিস্থিতি। খাগড়াছড়ির খবর জানাতে শাহরিয়ার ইউনুস যুক্ত হয়েছেন। শাহরিয়ার, জানাবেন এখন কি পরিস্থিতি, জলাবদ্ধতা নিয়ে এলাকাবাসী কি ধরনের ভোগান্তিতে পড়েছেন, এই জলাবদ্ধতা কমার কোনো লক্ষণ রয়েছে কিনা? যে হারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে সেইভাবে যদি বলি তাহলে যে মাইনী নদীর এবং চেঙ্গি নদীর পানি এত দ্রুত কমা বা নামার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। আমি দীঘিনালায় এসে যা দেখেছি, মাইনী নদীর পানি একেবারে খুব প্রবল স্রোতে বয়ে যাচ্ছে এবং এই মাইনী নদীর বৃষ্টির ফলে মাইনী নদীর পানি যেমন বেড়েছে তেমনি পাহাড়ি ঢলের কারণে মাইনী নদীর তীরবর্তী এবং নিচেও যে কয়েকটি এলাকা রয়েছে সবকটি এলাকায় কিন্তু মোটামুটি পানিবন্দী এবং জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। খাগড়াছড়ির দীঘিনালা সড়কের যে কবাখালী সড়কটি রয়েছে সেটি ইতিমধ্যেই পানিতে তলিয়েছে। এছাড়া মেরুং যে একটি ইউনিয়ন রয়েছে সেই এলাকাটিও কিন্তু ধীরে ধীরে পানিতে ডুবতে শুরু করেছে, অর্থাৎ সড়ক তলিয়ে দোকানপাটে পানি ঢুকতে শুরু করেছে। এবং আপনাকে দেখানোর চেষ্টা করছি, এটি খাগড়াছড়ি দীঘিনালা হয়ে রাঙামাটি, লংঘদু এবং সাজেকের মূল সড়ক। এই সড়কটিতে সকাল থেকেই পানি উঠেছে, সড়ক তলিয়েছে এবং মানুষের যে ভোগান্তি সেটা আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরায়। এছাড়া যদি বলি তাহলে এখানকার এই সড়কের পাশাপাশি এখানকার আশপাশে যে ঘর বাড়ি রয়েছে সেসবই কিন্তু ধীরে ধীরে পানি উঠতে শুরু করছে। কোথাও কোথাও কয়েকশো পরিবার পানিবন্দী হয়েছে এবং বাসা বাড়িতেও পানি ঢুকেছে, দোকানপাট ডুবেছে এবং বাজার রয়েছে সে বাজারেও কিন্তু পানি উঠেছে। অর্থাৎ স্বাভাবিকভাবে যদি বলি তাহলে মানুষের ভোগান্তি যেমন বেড়েছে তেমনি করে মানুষের যান চলাচল বন্ধ রয়েছে, মানুষের ভোগান্তি বেড়েছে। আর দিকে আরেকটি তথ্য বলি, সাজেক থেকে পর্যটকরা কিন্তু আজকে বন্ধ ঘোষণা করার পরও যে সকল পর্যটক সাজেকে অবস্থান করছেন তারা কিন্তু এখন পর্যন্ত ফিরতে পারেনি। আমরা বিকেল 3টার পর সেনাবাহিনীর যে এসকর্টটি রয়েছে সে এসকর্টটি ফেরার পরে বলতে পারবো সাজেক আসলে কি পরিমাণ পর্যটক আটকা পড়েছে বা কেউ সেখানে থাকছেন কিনা বা তারা কিভাবে ফিরবেন। শাহরিয়ার, এখনো বৈরী আবহাওয়া, নিশ্চয়ই সাবধানে থেকে খবর সংগ্রহ করবেন। ধন্যবাদ আপনাকে। এদিকে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতও হয়েছে। দুপুরের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 3 দিন থাকতে পারে এই বৈরী আবহাওয়া। 12 জুলাইয়ের পর থেকে বৃষ্টিপাত কমতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গত 24 ঘন্টায় বান্দরবানে 314, চট্টগ্রামে 284 এবং রাঙামাটিতে 227 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে অতি ভারী বৃষ্টিতে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে। এছাড়া পাহাড় ধসের আশঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদে থাকতে বলা হয়েছে। তাছাড়া লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে। ঢাকায় বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতের তীব্রতা আজকে থেকে কালকে পর্যন্ত একটু কম থাকবে ঢাকায়, কিন্তু 10 জুলাই থেকে ঢাকায় বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে। সারা বাংলাদেশেই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং এই বৃষ্টিপাতের ফলে যেটি হচ্ছে যে তাপমাত্রা তেমন একটা কমাতে পারে না। সকল সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ নদী বন্দরে অনেক নৌযান চলাচল করে, সেখানেও 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এক অবিশ্বাস্য কামব্যাকের রূপকথা লিখে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল মেসির আর্জেন্টিনা। 2-0 গোলে পিছিয়ে থাকা আলবিসেলেস্তেদের 13 মিনিটের ঝড়ে লন্ডভন্ড মিশরের স্বপ্ন। মেসির পেনাল্টি মিসে প্রথমার্ধে 1-0 এগিয়ে থাকা মিশর পরের হাফে ব্যবধান বাড়িয়েছিল, কিন্তু হার না মানা আর্জেন্টিনার একের পর এক আক্রমণে বদলে যায় দৃশ্যপট। ক্রিশ্চিয়ান রোমেরোর পর এলএমটেনের গোলে সমতায় ফেরা বর্তমান চ্যাম্পিয়নরা শেষ সময়ে এনজো ফার্নান্দেজের গোলে ছিনিয়ে নেয় রোমাঞ্চকর জয়। ম্যাচের শুরুতে যে পা করেছিল বেইমানি, ম্যাচের শেষ ভাগে আর্জেন্টিনার রক্ষাকর্তা লিওনেল মেসির সেই জাদুকরি পা, তার বুলেট গতি শট সমতায় ফেরায় বিশ্ব চ্যাম্পিয়নদের খাদের কিনার থেকে বেঁচে ফেরে আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন। অসাধারণ অবিশ্বাস্য প্রত্যাবর্তনের সেই গল্পে শেষটা রাঙালেন এনজো ফার্নান্দেজ। শেষ বাঁশি বাজার ঠিক আগে দারুণ ফিনিশিংয়ে হৃদয় ভাঙলেন মিশরীয়দের। 3-2 গোলের জয়ে শেষ 8-এ লিওনেল মেসির আর্জেন্টিনা।
অথচ যাকে ঘিরে ট্রফি ধরে রাখার স্বপ্ন দেখা আর্জেন্টিনার সেই লিওনেল মেসি শুরুতেই হতাশ করেন দলকে। 19 মিনিটে সমতায় ফেরার সুযোগ নষ্ট করলেন লজ্জার এক রেকর্ড করে। বিশ্বকাপের এবারের আসরে দ্বিতীয়বারের মতো পেনাল্টি মিস এলেমটেনের, এক বিশ্বকাপে 2 পেনাল্টি মিস, যে বিব্রতকর রেকর্ডটি শুধুই মেসির। সব মিলিয়ে বিশ্বকাপে 8 স্পট কিকের 4টি মিস ফুটবল জাদুকরের। 3 পরিবর্তনে একাদশ সাজালেও অগোছালো শুরু আলবিসেলেস্তাদের, যে সুযোগে প্রথম আক্রমণেই আর্জেন্টিনার জালে মিশরের গোল, মারওয়ানের ক্রসে ইয়াসের ইব্রাহিমের নিখুঁত হেড, জবাব ছিল না এমি মার্তিনেজের। কেপ ভার্দের গোলরক্ষক ভোজনিয়া যেন এদিন ভর করেন মিশরের মোস্তফা সাবেরের উপর। মেসির পেনাল্টি ফেরানোর পর হতাশ করেন ম্যাকঅ্যালিস্টারকেও। তার দুর্দান্ত রিফ্লেক্স প্রতিহত করেন অসাধারণ দক্ষতায়। গোলরক্ষক মোস্তফা সাবেরের পর এবার মেসির প্রতিপক্ষ গোলপোস্ট। বক্সের বাইরে থেকে নেয়া তার জোরালো শট সাইড পোস্টে প্রতিহত হলে সমতায় ফেরা হয়নি আর্জেন্টিনার। গোল পরিশোধে মরিয়া স্কালোনির শিষ্যরা তখন দিকহারা। উন্মুক্ত ডিফেন্স লাইন, সেই সুযোগে পাল্টা আক্রমণে গোল করে বসে মিশর, কিন্তু ফারাওদের উদযাপনে বাদ সাধেন রেফারি। ভিএআর এর স্বস্তি আর্জেন্টিনা শিবিরে। তবে আটকে রাখা যায়নি সালার দলকে। বিশ্বকাপ মঞ্চে রূপকথার এক আসরে রীতিমতো অপ্রতিরোধ্য মিশর মেসিদের আক্রমণ থেকে আবারও পাল্টা আক্রমণে স্তব্ধ করে দেয় বিশ্ব চ্যাম্পিয়নদের। সালাহ হাইসেমদের যৌথ প্রচেষ্টায় তুলির শেষ আঁচড় দেন মোস্তফা জিকু। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিপক্ষের উদযাপন দেখা ছাড়া আর কি বা করার ছিল মেসি মার্তিনেজদের। এরপরই প্রত্যাবর্তনের মহানাটক মঞ্চস্থ হয় আটলান্টা স্টেডিয়ামে, যার শুরুটা রোমেরোকে দিয়ে মেসির অ্যাসিস্টে ব্যবধান কমানোর পর 4 মিনিটের মাথায় এলেমটেনের গোলে সমতা। এরপর এনজো ফার্নান্দেসের ফিনিশিংয়ে বিশ্বকাপের শেষ 8-এ আর্জেন্টিনা। কাঁদলেন মেসি, কাঁদালেন সমর্থকদের। মেসি রাগালেন, মেসি কাঁদালেন, মেসি হাসালেন। আর্জেন্টিনা মিশরের সাথে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপের শেষ 8-এ নাম লেখালো, এবং সেই যথারীতি সেই গল্পের নায়কও লিওনেল মেসি। যার শুরুটা ছিল আক্ষেপ দিয়ে, শেষটা করলেন উৎসব দিয়ে, এবং সেই উৎসব স্টেডিয়াম ছাড়িয়ে এখন স্টেডিয়ামের বাইরে, এবং এখানে যথারীতি আর্জেন্টাইন সমর্থকরা তারা কিন্তু তাদের মতো করে উদযাপন করছেন। এমন একটা ম্যাচ যেখানে কামব্যাকের ম্যাচ, যেটি এই আর্জেন্টাইনদের উৎসাহ এবং উদ্দীপনা এবং তাদের যে আনন্দ উদযাপন সেটিকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, আটলান্টা, যুক্তরাষ্ট্র। রোমাঞ্চ, উত্তেজনা আর চরম রেফারিং বিতর্ক ছাপিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মিশরের স্কোরার মোস্তফা জিকো সরাসরি রেফারিকে জালিম বলে দিলেন, আর দলটির কোচ ম্যাচ শেষে জানিয়েছেন আর্জেন্টিনাকে ফিফা ব্যবসার জন্য আসরে টিকিয়ে রেখেছে, সবই স্ক্রিপ্টেড। আর্জেন্টাইন ফুটবলার লাউতারো মার্তিনেজ অবশ্য উল্টো মিশরকে দোষলেন। অভিযোগ পাল্টা অভিযোগ, আর মিশরের 6 কার্ড দেখানোর নাটকীয়তায় প্রশ্ন উঠেছে, মিশরের গোল করলে ফাউল আর আর্জেন্টিনা গোল করলে ফাউল না? এ নিয়ে আমরা বিস্তারিত একটি প্রতিবেদন দেখব। আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচের হাই ভোল্টেজের লড়াই বড় পর্দায় উপভোগ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঢল নামে হাজারো ফুটবল প্রেমীদের। প্রতিটি আক্রমণ আর মুহূর্ত ঘিরে দর্শকদের মাঝে ছিল টান টান উত্তেজনা। আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল সহ অন্যান্য দলের সমর্থকরা উপস্থিত হয়েছিলেন রোমাঞ্চকর এই ম্যাচ উপভোগ করতে। প্রিয় দলের জয়ের পর বাঁধ ভাঙা উল্লাস আর আনন্দে মিছিলে মুখর হয়েছে রাজধানী। বহু আকাঙ্ক্ষিত জয়, মিশরের বিপক্ষে গোল পাল্টা গোল হারের শঙ্কা কাটিয়ে ঘাম ঝরানো জয় পাওয়ায় বাঁধ ভাঙা উল্লাস আর্জেন্টিনার সমর্থকদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিশাল সব ডিজিটাল স্ক্রিনের সামনে খেলা দেখতে হাজির হন হাজার হাজার সমর্থক। প্রতিটি পাস, ড্রিবলিং আর আক্রমণকে ঘিরে দর্শকদের টান টান উত্তেজনা আর মুহুর্মুহ করতালিতে মুখর হয়ে ওঠে চারপাশ। জয়ের আনন্দে আত্মহারা সমর্থকদের আশা, এবারও বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। আমাদের জিতা উচিত, আর সেটাই হয়েছে। বিশ্বকাপ জয় করার জন্য আসছে, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব। আর্জেন্টিনা বুঝিয়ে দিল গোল খেলো, গোল শোধ করা যায়, ম্যাচ উইনিং নেওয়া যায়।
দূর দূরান্ত থেকে আকাশী নীল জার্সিতে স্বপ্ন নিয়ে আসে হাজারো ভক্ত। সেখানে রুদ্ধশ্বাস এমন জয় স্বস্তির ছবি সবার চোখে মুখে। খেলা মানে হচ্ছে আপনার থ্রিলার একটা। আমরা যখনই খেলা দেখতে বসি মনে হয় যে এখনই আমরা হার্ট অ্যাটাক করব। তো আজকে প্রথম থেকে আমরা জানতাম আমরা আজকে জিতবো। মেসি একজন ব্রিলিয়েন্ট খেলোয়াড়, সেটা প্রমাণ হলো। এবার আমরা আর্জেন্টিনার এবার বিশ্বকাপ জিতে কাপ ঘরে নিয়ে আসবো। মেসি ইজ নট অনলি দ্য গ্রেটেস্ট ফুটবলার অফ অল টাইম, মেসি অলসো দ্য গ্রেটেস্ট আব্বা ক্রিয়েটর অফ অল টাইম। আমরা যে ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়নের মতোই ব্যাক করছি এবং শেষ পর্যন্ত আমরা চ্যাম্পিয়নই হব। মেসির হাতে আরেকটা শিরোপা আমরা তুলবো ইনশাআল্লাহ। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ছিল এমনই রোমাঞ্চ। ছিলেন খোদ বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতিও। 70 মিনিটে অনেক বেশি নার্ভাস ছিলাম, কিন্তু লাস্ট 20 মিনিট আপনারা দেখছেন টানা 3টা গোল করছে। যা খেলা দিল আর্জেন্টিনা ভাই, চিন্তার বাইরে। ও মাই গড, আসলে যে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। 2টা খেয়ে আবার 3টা। হোয়াট এ কামব্যাক, দিস ইজ আর্জেন্টিনা। আবার প্রুভ হলো যে কারা চ্যাম্পিয়ন, কারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। ইটস আস, ইটস আস। প্রিয় দল ব্রাজিল বিদায় নিলেও টিকে থাকলো আর্জেন্টিনার স্বপ্ন। সেই স্বপ্নের শেষটা রঙিন করে রাখতে চান মেসির সমর্থকরা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। এদিকে শেষ 16-র আরেক ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে সুইজারল্যান্ড। নির্ধারিত সময়ে কোনো গোলের দেখা পায়নি দুদল। শেষ পর্যন্ত টাই ব্রেকারে 4-3 গোলে জিতেছে ইউরোপের দলটি। কোয়ার্টার ফাইনালে সুইসদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। 72 বছর পর বিশ্বকাপের শেষ 8-এ উঠেছে ইউরোপের দেশটি। খেলার 90 মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। এই বিশ্বকাপের শেষ 16তে এবারই প্রথম এবং একমাত্র ম্যাচ হিসেবে গড়ালো অতিরিক্ত সময়ে। 120 মিনিটেও গোল আসেনি কলম্বিয়া সুইজারল্যান্ড ম্যাচে। দুদলই সুযোগ পেয়েছিল, কিন্তু ফিনিশিং দুর্বলতার কারণে গোলের দেখা পায়নি। এরপর টাই ব্রেকার গড়ায় ম্যাচ। কলম্বিয়ার হয়ে পেনাল্টি মিস করেন চুচো হের্নান্দেজ ও ডেভিনসন সানচেজ। সুইজারল্যান্ডের হয়ে গোল করতে পারেনি ম্যানুয়েল আকানজি। মার্কিন ফরওয়ার্ড ফ্লোরিয়ান বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা বাতিলের সিদ্ধান্ত ঘিরে এবার বিতর্ক। এবার ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছে ইউরোপীয় পার্লামেন্টের একদল আইন প্রণেতা। তাদের দাবি, বিশ্বকাপের স্বচ্ছতা ও ন্যায্যতা রক্ষায় পুরো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। এ লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে একজোট হয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে। অন্যদিকে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্তকে কেন্দ্র করে ইউরোপীয় ফুটবল মহলে সমালোচনার ঝড় উঠেছে। যদিও ফিফা বলছে তাদের ডিসিপ্লিনারি বডি স্বাধীনভাবেই এই সিদ্ধান্ত নিয়েছে, তবে পুরো ঘটনায় ফুটবল প্রশাসনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে উঠেছে প্রশ্ন। সারা দেশের আবহাওয়া পরিস্থিতি ও জলাবদ্ধতার আরও খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি রাঙামাটিতে, সহকর্মী শামসুল আলম রয়েছেন সেখানে। শামসুল, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে এবং তারা স্বেচ্ছায় আসলে সরে যাচ্ছেন কিনা? রাঙ্গামাটিতে গত 3 দিন ধরে যে আপনার টানা বর্ষণ, এই বর্ষণের কারণে কিন্তু বিভিন্ন জায়গাতে যে পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং পাহাড়ের যে পাতদর্শে যেসব পরিবারগুলো বসবাস করছে, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে সরে আসার জন্য বারবার বলা হলো। এখনো পর্যন্ত কিন্তু এসব পাহাড়ের পাদদেশে যেসব বসতিগুলো রয়েছে সেখানে তারা কিন্তু এখান থেকে এখনো তাদেরকে সরিয়ে আনা সম্ভব হয়নি। কিছু কিছু এলাকাতে কয়েকটা পরিবার যদিও বা আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করেছে, তারা কিন্তু গত রাত্রে অবস্থান থাকার পরে আজকে সকালে কিন্তু তারা আবার স্ব স্থানে তারা আবার ফেরত চলে গেছে। যার পরে পরিপ্রেক্ষিতে কিন্তু যে আশ্রয় কেন্দ্রগুলো সরকারিভাবে খোলা হয়েছে, সেই আশ্রয় কেন্দ্রগুলো কিন্তু সবগুলো অনেকটা ফাঁকায় রয়ে গেছে। তাছাড়া আপনাকে জানিয়ে রাখি যে এই প্রবল বর্ষণ এবং পাহাড় ধসের কারণে রাঙ্গামাটির একমাত্র যে পর্যটন যে একটি স্পট, যে সাজেক ভ্যালি রয়েছে, সাজেক ভ্যালিতে কিন্তু প্রায় 557 জন পর্যটক সেখানে আটকা পড়ে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সকালবেলায় তাদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং সেনাবাহিনীর সহযোগিতায় তাদেরকে নিয়ে আসার একটা প্রস্তুতি তারা নিয়েছিল। কিন্তু একটু আগে আমরা যেটা খবর পেয়েছি সেটা হচ্ছে সেখানে সাজেকের সাথে যে খাগড়াছড়ির যে সড়ক যোগাযোগ, সেই সড়ক যোগাযোগে সেখানে পাহাড় ধসের কারণে এসব আটকা পড়া পর্যটকদেরকে সাজেক থেকে খাগড়াছড়ি নিয়ে আসা এখনো সম্ভব হয়নি। তবে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যত দ্রুত সম্ভব এসব পর্যটকদেরকে
তারা খাগড়াছড়ি নিয়ে এসে স্ব এলাকাতে তাদেরকে পৌঁছে দেওয়া হবে। তাছাড়া এই যে রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকাগুলোতে কিন্তু মাঝারি ধরনের এখনো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এখন এবং বৈরী আবহাওয়া অব্যাহত রয়েছে। একটু কক্সবাজারের খবর জানবো, সহকর্মী এহসান আল কুতুবী যুক্ত হয়ে আছেন। এহসান, জানাবেন যে জলাবদ্ধ এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি কেমন এবং কক্সবাজারে এবং ক্যাম্পে বিভিন্ন জায়গায় তো ভূমিধস পাহাড় ধসের ঘটনাও ঘটেছিল, সে সম্পর্কে আসলে প্রশাসনের উদ্যোগগুলো কি ধরনের? পাহাড় ধস এটি তো আসলে যখনই ভারী বৃষ্টি হয় তখন তো অবশ্যই পাহাড় ধসের যে আশঙ্কা সেটি থেকে যায় এবং সেটি ঘটেছে। আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের ঈদগাঁও বাজারে। এই বাজারের অবস্থা দেখেন, এখানে কোথাও কোমর পরিমাণ পানি, কোথাও হাঁটু পরিমাণ পানি। এই পানির মধ্যেই কিন্তু বাজারে যারা ব্যবসায়ীরা আছেন তারা ব্যবসা করছেন এবং আমরা দেখছি অনেক দোকানে পানি ঢুকে গেছে। পানি ঢুকে যাওয়াতে তাদের এখানে বিভিন্ন ধরনের যে আইটেমগুলো রয়েছে, মালামাল রয়েছে, সেই মালামাল নষ্ট হয়ে গেছে। এই অবস্থা কিন্তু আজকে নতুন নয়, তারা বলছেন এটি দীর্ঘদিন ধরেই হচ্ছে। এই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় যখনই বৃষ্টি হয় তখনই জলাবদ্ধতা সৃষ্টি হয়, তখনই তাদেরকে দুর্ভোগে পড়তে হয়। নতুন করে দুর্ভোগে পড়তে হচ্ছে তা নয়, একেবারে তারা সবসময় প্রস্তুত থাকে এবং হঠাৎ করে যখন বৃষ্টি বেড়ে যায় এবং পানি বেড়ে যাওয়ার কারণে সাথে সাথে কিন্তু তাদের দোকানে ঢুকে পড়ে এবং এইটির কারণে অনেক মালামালও নষ্ট হচ্ছে। আর হচ্ছে এটি আবার চলাচলের পথ, এই পথ দিয়ে অনেক স্কুলের এবং একটু আগে আমরা যেটি দেখাচ্ছিলাম হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরাও এই পথ দিয়ে চলাচল করে, তাদেরকেও চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে এবং যারা এখানে বাজার সদাই করতে আসছেন তাদেরকেও ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। মানে এমন অবস্থার মধ্যে আছেন সবসময় তারা এই যে চলাচলের পথ, এই পথে যে সবসময় জলাবদ্ধতা থাকে, এটি থেকে কোনো ধরনের অনেক দিন ধরে যে দুর্ভোগে আছেন তারা, কিন্তু কোনো এখান থেকে উত্তরণের কোনো উপায় তারা পাননি। তবে তারা যেটি বলছেন এই অবস্থা চলতে থাকলে তাদেরকে দোকান বন্ধ করে দিয়ে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে তাদেরকে চলে যেতে হবে। তো যদি সম্ভব হয় উপজেলা প্রশাসন বা ঊর্ধ্বতন যারা আছেন তাদের প্রতি তারা বারবার হাত জোড় করে করজোড়ে মিনতি করছেন যে দ্রুত সময়ের মধ্যে যাতে তাদেরকে এখান থেকে পানি বন্দি অবস্থা থেকে তাদেরকে উদ্ধার করা যায়। এহসান, আপনাকে ধন্যবাদ। রাজধানীর হাতির ঝিলে একটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের একজন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে হাতিরঝিল ১ নম্বর ব্রিজের নিচে ভাসমান অবস্থায় আনুমানিক ৬০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত এবং প্রয়োজনীয় তদন্তের জন্য সিআইডিকে জানানো হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইসি। এর জন্য ভোট কেন্দ্র স্থাপন থেকে শুরু করে সার্বিক প্রস্তুতি সাজানো হচ্ছে, এমনটা জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজধানীর একটি হোটেলে এ সংক্রান্ত সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন তিনি। এ সময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় জোটটি। ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমের যৌথ উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত সুপারিশ, সংস্কারের অগ্রাধিকার ও বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে অংশীজনদের সংলাপ। এতে অংশ নেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সহ ইসির অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে অন্তর্ভুক্তিমূলক স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অন্তর্ভুক্তি আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার। পূর্ব অভিজ্ঞতা বলে নারী, তরুণ, সংখ্যালঘু, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গ, প্রবাসী ভোটার ও সুশীল সমাজ নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকলে তা আরও শক্তিশালী হয়। ইসির নিজস্ব দক্ষতা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রস্তাবিত বিষয়গুলোকে আমলে নিয়ে কাজ করলে সামনের নির্বাচনগুলোয় ভালো কিছু উপহার দেওয়া সম্ভব, এই আশা প্রকাশ করেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
স্থানীয় সরকার নির্বাচনগুলো পৃথক আইনের অধীনে হয়, যা এসেছে 2009 এবং 1998 সালের আইন থেকে। এগুলোর কিছু সংশোধন করা হয়েছে, যার মধ্যে সর্বশেষটি 2025 সালে এবং বর্তমান সংসদে 2026 সালে তা পরিমার্জন করা হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সেই আইন অনুযায়ী পরিচালিত হবে, তবে এগুলোর মধ্যে কিছু সাদৃশ্য আছে। জাতীয় নির্বাচন থেকে পাওয়া সুপারিশ স্থানীয় সরকার নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুদিনব্যাপী অংশীজনদের সাথে এই সংলাপ শেষ হবে বৃহস্পতিবার। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যুব দলের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এই মন্তব্য করেছেন। সকালে রাজধানীর একটি হোটেলে সমসাময়িক রাজনীতি ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, ভবিষ্যতে কেউ যাতে সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করতে না পারে সেজন্য যুবদল কঠোর নীতি গ্রহণ করেছে। সংগঠনের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের কারণে দেশের প্রায় 300 নেতাকর্মীকে বহিষ্কার ও সাংগঠনিক শাস্তির আওতায় আনা হয়েছে। অনেকের বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে থানায়। এছাড়া আলোচিত কিছু বিষয়ে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। জুলাই আন্দোলনে যুবদলের 78 নেতাকর্মী নিহত হয়েছেন বলেও জানান যুবদল সভাপতি। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, ভাই হিসাবে, রাজনৈতিক সচেতন মানুষ হিসাবে যুবদল সংশ্লিষ্ট কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে অবশ্যই আপনারা দয়া করে যাচাই বাছাই করবেন। বিগত সরকারের সহ অনেক ঘটনাকে অস্বীকার করা হতো, আমরা কিন্তু সেটা করি না। আমরা আমাদের অনেক নেতা কর্মীকে বিভিন্ন সময় শাস্তি দিয়েছি, প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিয়েছি। সংগঠনের সুনাম ও আদর্শ রক্ষার্থে কিন্তু আমরা প্রতিজ্ঞ। মানিকগঞ্জে সরকারি গেজেট অনুযায়ী বেতন ভাতা সহ 6 দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কারখানা শ্রমিকরা। সকালে শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায় ঢাকা পাটুরিয়া মহাসড়কে বিক্ষোভ করেন চায়না হার্ডওয়্যার কোম্পানির শ্রমিকরা। এতে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এ সময় আন্দোলনকারীরা সরকারি গেজেট অনুযায়ী বেতন ভাতা, মাতৃত্বকালীন ছুটি, ইনক্রিমেন্ট সহ বিভিন্ন দাবির কথা জানান। পরে পুলিশের হস্তক্ষেপে 4 ঘন্টা পর মহাসড়ক থেকে আন্দোলনকারীরা সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আমরা যাতে এখানে কাজ করে মানে চলতে পারি, সেই ন্যায্য মূল্যটা যেন আমাদের দেওয়া হয়, এর জন্য আমাদের আসলে রাস্তায় নামা। আগে এসে বলে গেছে যে আপনাদের বকেয়া টাকা শোধ করা হবে, প্লাস আপনাদের বেতন বাড়ানো হবে। কিন্তু কালকে কি হলো, তারা আসলো, সারাদিন মিটিং করছে, পুরো 8 ঘন্টা মিটিং করার পরে লাস্টে বলে যে তো আমাদের কোনো বেতন বাড়ানো হবে না। ভারী বৃষ্টিতে চট্টগ্রামের মেয়র গলিতে পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে আছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, জানাবেন ঘটনাস্থলে কি অবস্থা দেখছেন, আরো কেউ আহত রয়েছেন কিনা? আলামিন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনার বিস্তারিত জানাবেন। একজন নিহত হয়েছেন, আরো কেউ আহত আছেন কিনা? চশমা পাহাড় যেটাকে বলা হয় চশমা হিল, সেই জায়গা থেকে আমরা পাহাড় ধসের একটি ঘটনা কিছুক্ষণ আগে ঘটেছে এবং এই জায়গাটিতে একটি শিশু মৃত্যু হয়েছে, 12 বছর বয়স। আমরা যে তথ্য এখন পর্যন্ত পেয়েছি, উপরে যে অংশটা পাহাড়টি ধসে পড়েছে সেই তথ্যটি আমরা কিছুক্ষণ আগে পাওয়ার পরে ঘটনাস্থলে আসি। কর্মীরা তাদেরকে শিশুটিকে উদ্ধার করে মেডিকেল হাসপাতালে নিয়ে গেছে। এখানে খুব বেশি কয়েকজন আমরা প্রত্যক্ষদর্শী হয়েছে। আপনারা আসলে কি ঘটেছিলেন সেই সময়টা, কোথায় আটকে ছিল, কোথায় আটকে পড়েছিল? ভিতরে মেয়েটা খাটের মধ্যে ঘুমানো অবস্থা ছিল। আচ্ছা, মাটি গিয়ে ওইটা পুরো ঘরের উপর চাপা মেয়েটা মাটি চাপাচ্ছে। আপনারা আসলে তখন ঘটনাটা শুনলেন এবং এখানে আসার পর কি পরিস্থিতি দেখলেন? আমাদের হচ্ছে তো এর আগে
দায়িত্ব নিয়ে গেছি, আমাদের টিম কাজ করতে। আমরা শুনছিলাম যে পুলিশ কর্মকর্তা এখানে রয়েছেন, যিনি ছিলেন, তারা বিষয়টি নিশ্চিত করলেন যে এখানে পাহাড় ধসের ঘটনাটি ঘটে। সেই ঘটনায় 12 বছর বয়সী একটি শিশু সে মারা যায়। এই পাহাড়ের যে জায়গাটিতে আমরা হাঁটছি, এইখান থেকে আসলে পাহাড় ধস হয়ে এই যে ঘরটি দেখা যাচ্ছে, সেই ঘরের মধ্যে আসলে মাটি চলে যায় এবং সেই মাটি যাওয়ার পরে সেখানে যে চাপা, সেই চাপা পড়ে শিশুটি মারা যায়। দেওয়াল ধসে পড়েছে এমন তথ্য কিন্তু এই জায়গাটিতে রয়েছে। এটা কয়টা দিকের ঘটনা ঘটছে? এখানে 11:30 বাজে, রাত 11:30 বাজে। আচ্ছা, এই দেওয়ালটার ভিতরে, দেওয়ালটা জানলা সহকারে একবারে ভিজে পড়ছিল, বাড়ির চাপ হচ্ছে। পা থেকে যখন পানি ভিজছে একবারে, তাকে দেওয়াল সহকারে একবারে মেয়ের গাছ করে গেছে। পরে উপরে টিন খুলে ঘরটি দেখা যাচ্ছে ঠিক পাহাড়ের নিচে। সেখানে আমরা একটু যদি দেখাতে চাই, সেই পাহাড়টির একেবারে শেষেই কিন্তু এই ঘরটি, সে ঘরের দেয়াল ভেঙে ভেতরে চলে যায় মাটিগুলো এবং সেই ঘরেই ছিল শিশুটি। সেখানে ওই টিন ভেঙে, সেই ঘরগুলোর টিন ভেঙে শিশুটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। আলামিন, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আপনিও এই দুর্গম পাহাড়ি এলাকায় সাবধানে থেকে খবর সংগ্রহ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেবলই পড়াশোনার জন্য নয়, দেশ ও জাতির অধিকার আদায়ে সবসময় নেতৃত্ব দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে এই কথা বলেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সকালে ক্যাম্পাসের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠানে অংশ নিয়ে অনুপ্রেরণা দেন তিনি। বিভাগের সাবেক শিক্ষার্থী হিসেবে নবীন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করা এবং সময়ানুবর্তিতা মেনে চলার আহ্বান জানান তিনি। সেই 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ 71, 90-এর গণ অভ্যুত্থান এবং সর্বশেষ ফ্যাসিজম বিরোধী গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে এই ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছিল। যখনই দেশে কখনো দুর্যোগ নেমে আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় পথ প্রদর্শক হিসাবে কাজ করেন। বন্ধ শিল্প কারখানা চালু করতে 20,000 কোটি টাকার প্রি ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। 3 বছর মেয়াদী আবর্তনশীল তহবিলের অর্থের উৎস হবে তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য। এই স্কিমে অংশ নিতে আগ্রহী ব্যাংকগুলোকে অবশ্য চুক্তি স্বাক্ষর করতে হবে। নিজ নিজ পরিচালনা পর্ষদের অনুমোদন পাওয়ার পর ব্যাংকগুলো চূড়ান্ত গ্রাহকদের ঋণ বিতরণের উদ্যোগ নেবে। পুনরর্থায়ন বা প্রাক অর্থায়ন স্কিম থেকে চলতি মূলধন সুবিধা নেয়া প্রতিষ্ঠানের আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করার শর্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কখনোই অর্থ পাচার, জালিয়াতি, তহবিলের ভিন্ন খাতে ব্যবহার বা ঋণের অপব্যবহারের সঙ্গে জড়িত ছিলেন না এমন ঘোষণা দিতে হবে ঋণ গ্রহীতাকে। প্রতি প্রান্তিকে ব্যাংকগুলোর পক্ষ থেকে সরেজমিনে কারখানা পরিদর্শন প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। শিক্ষা খাতে ব্যয়ের অগ্রাধিকার ঠিক করতে না পারলে ফের অর্থের অপচয় বৃত্তিই থেকে যাবে সরকার। সবার আগে দরকার শিক্ষক, শিক্ষার মান আর বিদ্যমান প্রতিষ্ঠানের উন্নয়ন। তা না করে 1000 কোটি টাকা ব্যয়ে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে কোনো সুফল মিলবে না বলে মত শিক্ষাবিদদের। আল আমিন হক অহনের প্রতিবেদন। পাবনার এই বিদ্যালয় যেন মৃত্যুফাদ, যে কোনো সময় ভেঙে পড়ার শঙ্কা নিয়ে চলছে পাঠদান। এর মধ্যে রয়েছে চরম শিক্ষক সংকট। 400-র বেশি শিক্ষার্থীকে পড়ানোর জন্য ভরসা মাত্র 11 জন। বিল্ডিং ভেঙে ভেঙে পড়ে, আমাদের ভয় লাগে যে কখন এসে আমাদের ক্ষতি করে। পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আর মানিকগঞ্জের এই স্কুলেও শিক্ষক সংকট কাটছে না বছরের পর বছর। অনেক স্কুলে অত্যাধুনিক ল্যাব থাকলেও নেই প্রশিক্ষক। এই বাস্তবতা বাংলাদেশের বহু শিক্ষা প্রতিষ্ঠানে। আর যে শিক্ষকও আছেন তাদের মান নিয়েও আছে প্রশ্ন। একজন শিক্ষককে আমরা স্যালারি দিব তার কোয়ালিফিকেশন অনুযায়ী, ডিগ্রির কোয়ালিফিকেশন না, সে কেমন শিক্ষক এর উপরে ভিত্তি করে এটা মনিটর এবং অ্যাসেস করে করা যায়। অনেক মেধাবী ছেলেমেয়েরা প্রথম চয়েস হিসেবে দিয়ে শিক্ষকতায় গিয়ে বিটার এক্সপিরিয়েন্সের কারণে আবার পরীক্ষা দিয়ে তারা আবার চলে এসেছে। বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই যখন এই হাল, তখন নতুন করে 1000 কোটি টাকার প্রকল্পে নতুন শিক্ষা প্রতিষ্ঠান করার ভাবনায় উঠেছে প্রশ্ন। যতজন শিক্ষক দরকার সেখানেও দুর্বলতা আছে, অতজন শিক্ষক নাই। ভৌত অবকাঠামোর দুর্বলতা রয়েছে।
তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো আগে ঠিক করতে হবে। আমাদের শিক্ষক দিতে হবে, প্রধান শিক্ষক দিতে হবে, অধ্যক্ষ দিতে হবে, শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিতে হবে। এই কাজগুলো হলো প্রথম। ভয় হচ্ছে আমাদের এগুলার নামে আবার ব্যুরোক্রেটসরা, পলিটিশিয়ানরা ওই নিজেদের দলীয় লোক কর্মী প্রজেক্ট বানাবে, করবে, গাড়ি টাড়ি এগুলা নিয়ে টিয়া দেখা যাচ্ছে অফিস টফিস নিয়ে ওই টাকাটা লুটপাট হয়ে যায়। আমরা দেখছি, বিটার এক্সপিরিয়েন্স আছে, এগুলো দিয়ে হবে না। বিশেষজ্ঞরা বলছেন নতুন শিক্ষা প্রতিষ্ঠান একেবারে অপ্রয়োজনীয় নয়, কিন্তু শিক্ষা অর্থনীতির দৃষ্টিকোণ থেকে অগ্রাধিকার হওয়া উচিত বিদ্যমান ব্যবস্থাকে শক্তিশালী করা, বৃদ্ধি করতে হবে শিক্ষার মানও। আমরা প্রচুর পাইলটিং করেছি, তো আমাদের এখন আর নতুন করে পাইলটিংয়ের দরকার নেই, আমাদের অভিজ্ঞতা আছে, দীর্ঘদিনের অভিজ্ঞতা আমাদের আছে। সুতরাং আমাদের কি করা দরকার, আমাদের যে বিদ্যমান সেট আপটা আছে সমান করে না, যেখানে যতটুকু দরকার নিড অ্যাসেস করে সেইখানে কন্ট্রিবিউট করা, নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান না করে। বিশেষজ্ঞরা মনে করেন শিক্ষা খাতে সর্বোচ্চ সুফল পেতে শিক্ষণ পদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি আর দক্ষ শিক্ষকে নজর দিতে হবে সবার আগে। এরপর বিদ্যমান প্রতিষ্ঠানের উন্নয়ন, আর সবশেষ প্রয়োজন নতুন শিক্ষা প্রতিষ্ঠান। আরও নতুন নতুন প্রকল্প, নতুন নতুন প্রতিষ্ঠান করা আমার ধারণা পরে আসা উচিত। আগে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা একটা পর্যায়ে নিয়ে আসি, উন্নত পর্যায়ে নিয়ে আসি। তারপর যদি আমরা আরও করতে পারি তখন আরও করব, কেমন এগুলোকে বাদ দিয়ে নয়। শিক্ষা খাতে ব্যয়ের অগ্রাধিকার ঠিক করতে রাজনৈতিক বিবেচনা নয়, তথ্যভিত্তিক মানদণ্ডে মূল্যায়ন করে সিদ্ধান্ত নেয়ার তাগিদ সংশ্লিষ্টদের। আল আমিরা কহন, যমুনা নিউজ, ঢাকা। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। কার্যকর কিভাবে করা যায় তা নিয়েই আছে দ্বিধাদ্বন্দ্ব। অর্থায়নের অনিশ্চয়তার পাশাপাশি আছে মূল্যস্ফীতি নিয়ে দুশ্চিন্তা। তবে বাজেটে অর্থমন্ত্রী স্পষ্ট করেছেন জুলাই থেকেই কার্যকর হবে নতুন বেতন কাঠামো, তাই এখন থেকে চলছে শেষ সময়ের প্রস্তুতি। আরও দু এক দফা সচিব কমিটির বৈঠকের পর মন্ত্রিসভায় যাবে প্রস্তাব, অনুমোদন মিললেই প্রকাশ করা হবে গেজেট। সবকিছু ঠিক থাকলে চলতি বছর থেকে দেয়া হবে মূল বেতন, আগামী বছরে মিলবে ভাতা। দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতিতে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর হাসফাস অবস্থা, বাড়ছে আয়ের সঙ্গে ব্যয়ের পার্থক্য। সীমিত আয়ের মানুষের অবস্থা শোচনীয়। সরকারি চাকরিজীবীর বড় একটি অংশের ত্রাহি অবস্থা। ক্রমান্বয়ে বাড়ছে খাদ্য ও খাদ্য বহির্ভূত ব্যয়। যে পয়সা আমরা বেতন পাই সেটা দিয়ে এই যে 4 সদস্য বলেন বা 6 সদস্য পিতামাতা, আমাদের সংসার মোটেই চলে না। দিন দিন করে বাজার উহু করে বাড়তেছে, কিন্তু আমাদের কর্ম যেমন আমরা কর্মদক্ষতা আমাদের যতটুকু বাড়িয়েছি, আমাদের কিন্তু সেভাবে খোরাক হচ্ছে না। বাতাটি পরে দিল সমস্যা হবে না, একবারে যদি পে স্কেলের মূল বেতন কাঠামোটা দেয় তাহলে আমরা মোটামুটি চলতে পারবো। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির জন্য কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। 6 মাসের রিপোর্ট দেয় জাকির আহমেদ খান কমিশন। সর্বনিম্ন 20 স্কেলের চাকরিজীবীর মূল বেতন সুপারিশ করা হয় 20,000 টাকা। চলমান সর্বনিম্ন বেতন 8,250 টাকা। সর্বোচ্চ প্রথম স্কেলের মূল বেতন এখন 78,000 টাকা। ওই বেতন বৃদ্ধি করে সুপারিশ করা হয় 1,60,000 টাকা। গড়ে বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয় 100 থেকে 140%। তবে অন্তর্বর্তী সরকার কার্যকর করেনি নতুন বেতন কাঠামো। দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে। নতুন পে স্কেল বাস্তবায়নে চলছে শেষ সময়ের প্রস্তুতি। একসঙ্গে শতভাগ বাস্তবায়ন নাকি কয়েক ধাপে হবে তা নিয়ে দফায় দফায় হচ্ছে বৈঠক। অর্থ মন্ত্রণালয় এবং সচিব কমিটিতে কয়েক দফার বৈঠকের পর প্রায় সবকিছু চূড়ান্ত করে এনেছে সরকার। মন্ত্রিসভা বৈঠকে দেয়া হবে অনুমোদন। প্রথম থেকে 10 গ্রেডের জন্য মূল বেতন শতভাগ এবং 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য 120 থেকে 130% বৃদ্ধির প্রস্তাব মন্ত্রিসভায় যেতে পারে। সমন্বয় হবে 10% মহার্ঘ ভাতা ও 5% বার্ষিক ইনক্রিমেন্ট। প্রশ্ন হচ্ছে, ব্যয় বাড়লেও আয়ের পথ কতটা নিশ্চিত? দারিদ্র্যের পরিস্থিতি কিন্তু উন্নতি হয়নি, মানুষের সক্ষমতা কিন্তু বাড়েনি। তো এই অবস্থায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে রেভিনিউ জেনারেশন। যদি আমরা রেভিনিউটা টার্গেট ওয়াইজ পাই তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা এটা বাস্তবায়ন করতে পারবো, কিন্তু তারপরেও ধাপে ধাপে করতে হবে। মানে হঠাৎ করে এত ব্যয়ের চাপ আসলে সরকার নিতে পারবে না। চলতি অর্থ বছরের বাজেটে বেতন ভাতা খাতে বাড়তি বরাদ্দ রাখা হয়েছে 44,000 কোটি টাকা। বেতন বৃদ্ধিতে উস্কে যেতে পারে মূল্যস্ফীতি। সব মানুষ মিলিত একটা দেশ, সেই দেশের মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হয়তো একটু উপকৃত হয়ে গেল, সরকারি যারা কর্মকর্তা কর্মচারী, আর অন্যরা নিজেদেরকে বঞ্চিত হয়তো মনে করলো। তো সেটা কিন্তু আরেক ধরনের সামাজিক সমস্যা তৈরি করতে পারে। তো এই অনেক কিছুকে মাথায় রাখতে হবে, শুধুমাত্র বেতন বৃদ্ধিটা টাকার বিষয় নয়।
বেতন বৃদ্ধির সঙ্গে চাকরিজীবীদের জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। অনেক খাত উপখাত রয়েছে যেখানে পাবলিক সেক্টরের জনবল হ্রাস করার প্রয়োজন আছে, কোনো জায়গায় এগুলোকে যৌক্তিকীকরণ করার দরকার আছে, আবার কোনো জায়গায় এটিকে বৃদ্ধি করারও প্রয়োজন রয়েছে। আমরা মনে করি যে সরকার যাতে একই সাথে পাবলিক সেক্টরের জনবলের যৌক্তিকীকরণের একটি উদ্যোগ ঘোষণা করেন। বর্তমানে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীর সংখ্যা প্রায় 20 লাখ। বেতন ভাতা বাবদ বছরে ব্যয় হচ্ছে 1,30,000 কোটি টাকার বেশি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ইরাকের নাজাফ ও কারবালায় অনুষ্ঠিত হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত ইমাম হুসেইনের মাজারে নেওয়া হয় খামেনির পরিবারের মরদেহ। এর মাঝে বিশেষ শোক র্যালিতে কমপক্ষে 20 লাখ মানুষের সমাগম হয় শহর দুটিতে। আগামীকাল জন্মভূমি ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে। আয়াতুল্লাহ খামেনির কফিনবাহী উড়োজাহাজ ইরাকের মাটি ছোঁয়া মাত্রই এই হুড়োহুড়ি ভক্ত অনুরাগীদের। প্রিয় নেতাকে একবার ছুঁয়ে দেখতে আপ্রাণ চেষ্টা সবার। মঙ্গলবার স্থানীয় সময় রাতে নাজাফ বিমানবন্দরে অবতরণ করে ইরানের রাষ্ট্রীয় বিমান। একে একে নামানো হয় খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ। প্রথম দফায় এয়ারপোর্টেই অনুষ্ঠিত হয় জানাজা, যেখানে যোগ দেন ইরাকের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান বিচারপতি। এরপর দিনের অন্যান্য আনুষ্ঠানিকতার স্বার্থে আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হয় নাজাফে অবস্থিত ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে। সেখানেও আরেক দফায় অনুষ্ঠিত হয় জানাজার নামাজ। পরে পবিত্র কারবালায় হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে নেওয়া হয় খামেনি পরিবারের মরদেহ। এরপর চলে কফিনবাহী কনভয়ের বিশেষ শোক র্যালি। ইরাকের নাজাফ ও কারবালার পর বৃহস্পতিবার জন্মভূমি ইরানের মাশহাদ শহরে নেওয়া হবে আয়াতুল্লাহ খামেনির মরদেহ। সেখানে ইমাম রেজার মাজারে হবে তার দাফন। অনিক রহমান, যমুনা নিউজ। এ ছিল দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টায়। পরের ঘন্টায় খবর নিয়ে ফিরবেন নুসরাত বৃষ্টির সাথে থাকুন।